আমি এসেছি অনেক দিন পর। ইউনিভার্সিটির গরমের ছুটি পড়তেই মনে হলো শহরের কংক্রিট আর ইন্টার্নশিপের দমবন্ধ পরিবেশ থেকে একটু নিঃশ্বাস নিতে হবে। মা বলল, তুই কাকির বাড়ি চলে যা, ও তো এখন একা থাকে। রীতা কাকি, আমার ছোট কাকি, বয়স প্রায় ৩৯, কিন্তু এখনও এমন টান টান প্রাণবন্ত একটা ভাব যে প্রথম দেখায় কেউ বুঝবে না তিনি এত বছর সংসার করছেন। কাকা মিলিটারি চাকরির কারণে বেশিরভাগ সময় বাইরে থাকেন, এই যেমন এখন কাশ্মীরে পোস্টেড। দুপুরবেলা আমি পৌঁছলাম কাকির বাড়ি। দরজাটা খানিকটা খোলা ছিল। কাকি, কাকি বলে কয়েকবার ডাক দিলাম, কোনো সাড়া নেই। ভিতরে ঢুকে দেখি ঘরটা নিঃশব্দ, তবে বিছানায় একটা আঁচলের কোণা আর কাপড় পড়ে আছে। ভাবলাম জামা বদলানোর আগে একটু হাত মুখ ধুয়ে নিই। এমন সময় পেছন থেকে এক কণ্ঠ ভেসে এলো, এই বাবু, তুই এসেছিস? ঘুরে তাকাতেই দেখি কাকি দাঁড়িয়ে, মাথা ভেজা, চুল থেকে জল গড়িয়ে পড়ছে, গায়ে একটা লাল তোয়ালে জড়ানো, একদম সাদাসিধে কিন্তু চোখে পড়ার মতো। ওর মুখে ক্লান্তি আর হাসির একটা মিশেল, কপালে বিন্দু বিন্দু জল, যেন স্নানঘরের শান্তি এখনো সঙ্গে নিয়ে এসেছে। তুই কখন এলি রে? আমি তো কলঘরে স্নান করছিলাম, হেসে বলল কাকি। আমি একটু হেসে বললাম, এই মাত্র এলাম, দরজাটা খোলা দেখে ভেবেছিলাম বাড়িতেই আছেন। তুই বস, আমি একটু জামা পাল্টে আসি, বলেই সে ঘরের ভেতরে চলে গেল। আমি বসে থাকলাম চুপচাপ। কিছু একটা অদ্ভুত অনুভব হচ্ছিল ভিতরে ভিতরে, যেন বহুদিনের চেনা মানুষটাকে হঠাৎ করে নতুন করে চিনে ফেলছি। কিছুক্ষণ পর কাকি ফিরে এলো হালকা ছাপা সাদা কামিজ আর পেটিকোট পরে। জামার পাতলা কাপড়ের ভেতর দিয়ে যেন একটা মৃদু দীপ্তি ছড়িয়েছিল, তবে সেটা কোনোভাবেই অশালীন নয়, বরং এক ধরনের সৌন্দর্যের প্রকাশ, যেটা চোখ সরিয়ে নেওয়া কঠিন করে তোলে। চুলে তখনও স্নানের ভেজা ভাব, মুখে মিষ্টি হাসি। বলল, তুই আয়, ভাত খাইয়ে দি তোকে। আমি উঠোনে কাঠের টেবিলের কাছে বসলাম। কাকি চালের ভাত, ডাল, আলু ভাজা আর কাঁচামরিচ দিয়ে আমার জন্য খাবার পরিবেশন করল। নিজেও পাশে বসলো একটা ছোট প্লেট নিয়ে। টেবিলটা ছোট হওয়ায় আমাদের কাঁধ প্রায় কাছাকাছি এসে গিয়েছিল। খেতে খেতে আমি একটু একটু করে লক্ষ্য করছিলাম কাকিকে। ওর সহজ ব্যবহার, মাঝে মাঝে চুল ঠিক করার ভঙ্গি, কিংবা কথার ফাঁকে হালকা হাসি। আলো ছায়ার খেলায় তার চেহারায় একটা নরম ছায়া পড়ছিল, যেটা চোখে লেগে থাকছিল। আমি খেতে খেতে মুখ নামিয়ে রাখলাম, কিন্তু বুঝতে পারছিলাম ও হয়তো টের পাচ্ছে আমার চোখ মাঝে মাঝে তার দিকে একটু বেশি সময়ের জন্য আটকে যাচ্ছে। একবার চোখে চোখ পড়েও গেল হঠাৎ করে। দুজনেই একটু হেসে নি, যেন কিছু না বলেই অনেক কিছু বলা হয়ে গেল। রাত হলো, ঝড় শুরু হলো বাইরে। ঘরের দরজাটা কাকি নিজেই টেনে দিল। ওর মোবাইলে একটা পুরনো সিনেমা চলছিল। আলো আধারিতে ঘরের মধ্যে সিনেমার দৃশ্যের সঙ্গে সঙ্গে ছায়াপাত হচ্ছিল সিনেমার দৃশ্যের সঙ্গে। খাটে পাশাপাশি আমরা শুয়ে পড়লাম। সিনেমা দেখতে দেখতে একটা গভীর নীরবতা নেমে এলো ঘরে, যেটা ঠিক শব্দহীন নয়, বরং অনুভবপূর্ণ। সে রাতে সিনেমার সেই আলো ছায়ার মাঝে একটা মিষ্টি আবেশ তৈরি হয়েছিল, যেটা আজও মনে পড়ে, ভুলে যাওয়ার নয়। কাকি মিটিমিটি হেসে বলল, তোর চোখে কেমন যেন গভীরতা এসেছে রে, আগে এত মনোযোগ দিয়ে তাকাতিস না, এখন কেমন যেন চুপচাপ খেয়ে খেয়ে তাকাস। আমি একটু হেসে বললাম, শহরে থেকে মানুষ একটু বদলে যায় কাকি। কাকি বলল, শহর কি শেখায় তোদের কে জানে, আমার তো ভয় করে মাঝে মাঝে। আমি কিছু বলতে গিয়েও থেমে গেলাম। এরপর আমরা দুজনেই চুপ করে গেলাম। চারপাশে শুধু চামচের শব্দ, হাওয়ার ঝাপটা আর একটা অদৃশ্য শান্তি, যেটা অনুভবে মিশেছিল। খাওয়া শেষ হলে কাকি বলল, চল ভিতরে আয়, গরম অনেক, ফ্যানের নিচে বসে একটু বিশ্রাম নে। ঘরের ভিতর ঢুকে আমি খাটের একপাশে বসলাম, আর কাকি ফ্যানের নিচে শুয়ে পড়ল বালিশে মাথা রেখে। সে পাশ ফিরে ঘুমিয়ে পড়েছিল। ঘরের হালকা আলোয় ওর মুখে এক ধরনের প্রশান্তি ছিল, যেন নদীর ঢেউ কোলের পাশে এসে চুপচাপ বসে আছে। আমি বসেছিলাম চুপচাপ। হঠাৎ কাকি চোখ না খুলেই জিজ্ঞাসা করল, তুই দুপুর থেকে আর কোথাও গেলি না, শুধু আমার আশেপাশেই ঘুরছিস কেন রে? আমি একটু থেমে বললাম, অনেক দিন তোকে দেখি না কাকি, এই দুপুরগুলোও কেমন যেন অন্যরকম লাগে নদীর ধারে। ও কিছু বলল না, কেবল একটা দীর্ঘ নিঃশ্বাস শোনা গেল। তাতে কোনো রাগ বা প্রশ্ন ছিল না, ছিল কেবল সময়ের মতো শান্ত একটা অনুভব। নারায়ণপুরে দুপুরের পর বিকেল নেমে আসে যেন খুব নিঃশব্দে। নদীর পাড়ে দাঁড়িয়ে হাওয়া ছাড়া কিছু শোনা যায় না। আমি খাটে আধশোয়া ছিল, আর কাকি পাশেই বিশ্রাম নিচ্ছিল। কিছুক্ষণ পর সে উঠে বসে বলল, গাটা একটু অস্বস্তি লাগছে, কলঘর থেকে গা ধুয়ে আসি। আমি মাথা নাড়লাম। কাকি উঠে একটা গামছা হাতে নিল, চুল বাঁধল আর দরজার দিকে এগিয়ে গেল।
ওর পরনে ছিল হালকা সাদা ছাপা জামা। কিছুক্ষণ পরে আমি উঠোনে এলাম। কলঘরের পাশে একটা পর্দা টাঙানো, 3 দিক টিনে ঘেরা। সামনের পর্দার নিচ দিয়ে হালকা জল গড়িয়ে পড়ার শব্দ আসছিল। আমি সামনে দাঁড়িয়ে শুনছিলাম শুধু জলের শব্দ, কাপড় ঝাড়ার শব্দ, হালকা গুনগুন। গরম দুপুরে ওই আওয়াজগুলো এক ধরনের প্রশান্তি দিচ্ছিল। মনে হচ্ছিল কেউ নিঃশব্দে তার ক্লান্তি দূর করছে। হঠাৎ কাকি ভেতর থেকে বলল, কে ওখানে? বাবু তুই? আমি একটু কেঁপে উঠে বললাম, না না কাকি, আমি ভাবছিলাম নদীর থেকে একটু যাই। কাকি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তুই গেলে সাবধানে যাস, নদীর ধারে এখন জল বাড়ছে। তার গলায় কোনো বিরক্তি ছিল না, ছিল কেবল এক ধরনের সতর্ক ভালোবাসা। আমি সরে এলাম উঠোন থেকে। কাকি বলল, আমি একটু মন্দিরে যাব, যদি আমি না ফিরি তুই এই চাবিটা দিয়ে তালা লাগিয়ে নিস। এই বলে সে বেরিয়ে গেল। আমি ধীরে ধীরে নদীর ধারে হাঁটতে লাগলাম। কিছুক্ষণ পর ফিরে আসার পথে খেজুর গাছের পাশে দাঁড়ালাম। হঠাৎ দেখি গাছের আড়ালে দুজন লোক, সম্ভবত গ্রামের মিস্ত্রি বা ক্ষেত মজুর, সিগারেট টানতে টানতে গল্পে মশগুল। আমি ওদের চোখে পড়িনি। আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ, তারপর ফিরে এলাম বাড়ির দিকে। হঠাৎ খেজুর গাছের পাশে দাঁড়িয়ে শুনলাম দুজন লোক গল্প করছে। একজন বলল, তোর ওই রীতা কাকি না কি যেন বলিস, তার মতো গৃহিণী এই পাড়ায় আর কই, কি গঠন, কি চালচলন। আরেকজন ফিসফিসিয়ে বলল, সেদিন কলঘরে যাচ্ছিলাম, আমি রাস্তা থেকে দেখে ফেলেছিলাম, সাজগোজের ধরনটাও বেশ গোছানো। ওদের কথা শুনে আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। হাতের তালু ঘেমে যাচ্ছিল, বুকের ভেতর একটা অদ্ভুত অনুভব হচ্ছিল। না রাগ, না গর্ব, না বা পুরোপুরি লজ্জা, সব মিশে একরকম ভার জমে উঠেছিল ভেতরে। মনে হচ্ছিল, তবে কি কাকিকে সবাই এমন চোখেই দেখে? আমি বুঝে গেলাম, রীতা কাকি শুধু আমার কাছেই নয়, অনেকের চোখেই এক ধরনের মুগ্ধতা, এক অব্যক্ত ইচ্ছের প্রতীক। ওর স্বাভাবিক সৌন্দর্য ও ব্যবহার যেন লোকজনের কথার বিষয় হয়ে উঠেছে। আমি আর দাঁড়ালাম না, চুপচাপ বাড়ির দিকে ফিরলাম। উঠোনে এসে দেখি কাকি বসে আছে। সামনে আয়না, পাশে ধূপকাঠি জ্বলছে, চুল খোলা, হাতে নারকেল তেল নিয়ে ধীরে ধীরে মাথায় ঘষছে। আমাকে দেখে বলল, তুই এসেছিস? নদীর ধারে কেমন লাগলো? আমি বললাম, ভালোই, তবে কেউ কেউ শুধু নদী না, তোকে নিয়েও অনেক কথা বলে। ওর মুখে বিস্ময় ছিল না। আয়নায় চোখ রেখেই বলল, অনেকেই অনেক কিছু দেখে, অনেক কিছু বলে, আমি শুনি মাঝে মাঝে। আমি জিজ্ঞাসা করলাম, তুই কিছু বলিস না? ও শান্তভাবে বলল, বলার কি আছে, শরীর আছে বলেই দেখবে, কিন্তু বোঝার মতো কেউ পাশে থাকলে তফাতটা বোঝা যায়। আমার দিকে তাকিয়ে হালকা করে বলল, তুই কিছু একটা ভাবছিস রে বাবু, বুঝতে পারছি। আমি চুপ করে গেলাম। মনে হচ্ছিল কাকি শুধু আমার কল্পনায় না, সে যেন অনেকের কাছে একটা অনুভব, একটা গল্প হয়ে গেছে। রাত হয়ে গেছে তখন, চারদিক নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার শব্দ আর নদীর দিক থেকে আসা শোঁশো বাতাস। হঠাৎ পেছন থেকে কাকির গলা, আয় তো, আমার ফোনে সিনেমা চলছে, দেখি এখনো পুরনো বাংলা ছবি চিনিস কিনা। আমি হাসলাম, তুই যে সিনেমা দেখিস এখন সেগুলো কেউ দেখে না। কাকি হেসে বলল, তাইলে আয়, পাশে বসে একটু দেখে যা। ঘরের ভেতর খাটে পাশাপাশি শুয়ে পড়লাম আমরা। মোবাইল স্ক্রিনে চলছিল পুরনো প্রেমের একটা দৃশ্য। কাকি আধশোয়া হয়েছিল, মাথার নিচে বালিশ, আমি তার পাশে আরেক পাশে, মাঝে একটা বালিশ। ওর চুলে তখনও নারকেল তেলের গন্ধ ছিল। সিনেমার আলো মাঝে মাঝে ওর মুখে পড়ছিল, চোখের কোণ, মুখের চাহনি, ঠোঁটের কিনারায় হালকা হাসি। আমি চেয়েছিলাম ওর দিকে। কাকি একটু হেসে বলল, তুই তো সিনেমার থেকে আমাকে বেশি মন দিয়ে দেখছিস। আমি একটু থেমে বললাম, তুই তো এখন আর আগের মতো নেই, কেমন যেন বদলে গেছিস। ও বলল, তুই তো অনেক বড় হয়ে গেছিস, এখন চোখেও কথা বলে ফেলিস। আমি জিজ্ঞাসা করলাম, ভয় করিস না? ভয় কিসের? কাকি বলল। আমি ধীরে বললাম, আমি এখন আর ছোটটি নেই, অনেক কিছু বুঝি। একটা নীরবতা ঘর জুড়ে নেমে এলো। ফ্যান বন্ধ, আলো নেই, শুধু মোবাইলের হালকা আলো। একটু পরে কাকি বলল, সব অনুভবের নাম হয় না, কিছু শুধু বোঝার জিনিস, বলা যায় না, কেবল ভাগ করে নেওয়া যায় নীরবে। আমরা পাশাপাশি ছিলাম, মাঝে একটা বালিশ থাকলেও দূরত্বটা তেমন বেশি মনে হচ্ছিল না। সেই রাতে কেমন যেন অন্যরকম অনুভব জেগেছিল, যা ভাষায় বলা যায় না। সকালে উঠোনে রোদ পড়েছে, পাশের বাড়ি থেকে পুরনো গানের আওয়াজ আসছে রেডিওতে। কাকি বারান্দায় বসে চুল আঁচড়াচ্ছিল, পরনে হালকা সুতি শাড়ি। ওর চোখে মুখে এক ধরনের প্রশান্তি, যেন কিছুই হয়নি, অথচ কিছু একটা যেন থেকেই গেছে।
সকালে আমি একটা সাধারণ প্যান্ট আর টি শার্ট পরে বসেছিলাম বারান্দায়। কাকি এসে বলল, শোন তো, পায়ের নখগুলো কেমন শুকনো হয়ে গেছে। আগেরবার কাকা এসে রং লাগিয়ে দিয়েছিল, তুই যদি একটু লাগিয়ে দিস। আমি একটু চমকে গিয়ে বললাম, আমি পারবো? কাকি হেসে বলল, শুরুতে কেউই পারে না, মন দিয়ে করলেই ঠিক হয়। ও একটা ছোট স্টুলে পা রাখল, আর আমি নেল পলিশের বোতল খুললাম। ওর পায়ের পাতায় রোদের আলো পড়ে এক ধরনের উজ্জ্বল ভাব দেখা যাচ্ছিল। কাকি বলল, তুলিটা একটু কোণে করে ধরিস, সাবধানে করিস, যেন ছড়িয়ে না যায়। আমি ধীরে ধীরে তুলির মাথা চালাতে লাগলাম। কাকি চোখ বন্ধ করে বসেছিল। আমি জিজ্ঞেস করলাম, ব্যথা পেলি নাকি? ও বলল, না, ঠিক আছে, একটু শীতল লাগছে। আমি মন দিয়ে সব আঙুলে রং দিলাম। কাকি চুপ করেছিল, মাঝে মাঝে হালকা হাসছিল। একটা সময় আমি জিজ্ঞেস করলাম, তুই কি সবসময় এমন আয়েশ করে বসিস, নাকি আজ একটু বেশি স্বচ্ছন্দ? ও হেসে তাকাল, বলল, তুই এখন অনেক কিছু খেয়াল করিস রে, চোখে যা থাকে সেটা মুখে চলে আসে। আমি বললাম, তোর রোদে বসা চেহারাটা চোখ আটকে রাখে, খেয়াল না করে থাকা যায় না। ও কিছু না বলে শুধু বলল, তোর মনটা বিশুদ্ধ থাকলেই দেখবি মানুষ কেমন সুন্দর লাগে। রং লাগানো শেষ হলে আমি বললাম, দেখ কেমন লাগছে। কাকি বলল, দারুণ, কাকার চেয়েও নিখুঁত হয়েছে, তোকে অনেক ধন্যবাদ, রংটাও বেশ মানিয়েছে। তারপর হঠাৎ বলল, গোড়ালিতে ব্যথাটা বেড়েছে, আজ ডাক্তারের কাছে যাব ভেবেছি, তুই সঙ্গে যাবি? আমি বললাম, অবশ্যই যাব। ও হেসে বলল, তাহলে আমি শাড়ি পরে নিচ্ছি, আর কি পরব বলতো? আমি হেসে মাথা নাড়লাম। কাকি আলনা থেকে হালকা সবুজ রঙের শাড়ি নামিয়ে পরল। আমরা রিকশায় করে বাজারের দিকে চললাম। গরম রোদ আর রিকশার দুলুনিতে আমরা কাছাকাছি বসেছিলাম। কাকির মুখে মাঝে মাঝে শান্ত হাসি ফুটে উঠছিল। ডাক্তারের চেম্বারে পৌঁছে কাকি বলল, বস এখানে, ডাক্তার এসে যাবে। আমরা পাশাপাশি বসেছিলাম। ছোট্ট ঘর, একটা ফ্যান ঘুরছে। কাকির চুল থেকে তাজা নারকেল তেলের গন্ধ আসছিল, আর চারপাশে এক ধরনের প্রশান্ত পরিবেশ। ডাক্তার এলে কাকি বলল, গোড়ালির নিচে ব্যথা করছে, মাঝে মাঝে ফলেও যায়। ডাক্তার পা দেখে নিলেন। কাকি বলে উঠল, ও আমার নখে রং লাগিয়ে দিয়েছে আজকে, খুব যত্ন করে করেছে। ডাক্তার হেসে আমার দিকে তাকাল। আমি একটু লজ্জায় মাথা নিচু করলাম। চেম্বার থেকে বের হওয়ার পর রিকশায় ফেরার সময় কাকি কিছুক্ষণ চুপ ছিল। তারপর বলল, তুই খুব লক্ষ্য করে সবকিছু দেখিস, আজ তোর চোখেই সেটা বুঝলাম। আমি বললাম, সবকিছু বলা যায় না কাকি, কিছু অনুভব শুধু বোঝা যায়। ও হালকা ঘাড় ঘুরিয়ে বলল, তোর চোখই আজ অনেক কিছু বলেছে। সকালে কাকি জানালো বিকেলে ওর মামাতো বোন আর জামাই আসবে। বলল, তুই বাইরে একটু ঘুরে আয়, আমি রান্না করি। আমি বললাম, তুই একা পারবি? আমি তোকে রান্নাঘরে হেল্প করব। ও বিস্ময়ে তাকিয়ে বলল, সত্যি বলছিস? আমি হেসে বললাম, তোর পাশে থাকাটাই আমার দায়িত্ব। রান্নাঘরে ঢুকেই ঘামের গন্ধে কপাল ভিজে গেল। কাকি হাঁড়িতে ভাত বসিয়েছে। চুলার পাশে দাঁড়িয়ে তার কপাল বেয়ে ঘাম গড়াচ্ছে, আঁচলের কোনা দিয়ে মাঝে মাঝে তা মুছে নিচ্ছে। রান্নাঘরের গরমে ওর গায়ের পাশে গরম একটা বাতাস ছড়িয়ে পড়ছিল। আমি পেছন থেকে এসে ডাল মেশাতে সাহায্য করছিলাম। হঠাৎ বলল, দাঁড়া, মাথা ঘুরছে, একটু চুলে ঘাম জমেছে, একটু মালিশ করে দে। আমি কাকির পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম। বললাম, এই গরমে রান্না করাটা সত্যিই কষ্টের। ও হেসে বলল, চুপ কর, আজ অতিথি আসছে, আমরা কিন্তু ভদ্র থাকব, বুঝলি? আমি হাসলাম। তবে কাকির ঘামের হালকা গন্ধ আর ওর আশপাশে থাকা সেই তাপটা আমাকে বারবার অস্থির করে তুলছিল। আর আমি নিজেই বুঝতে পারছিলাম, ভদ্র থাকা সবসময় সহজ নয়। দুপুরে কাকির বোন আর তার বর এলো। উঠোনে চেয়ার পেতে গল্প শুরু হলো। খাওয়ার টেবিলে ছিল ভাত, আলু সিম, ডিমের ঝোল আর শেষে পায়েস। আমি কাকির পাশে বসে খাচ্ছিলাম। ও ধীরে ধীরে আমার থালায় ভাত তুলে দিল। ওর আঙুল আমার হাতে ছোঁয়া লাগলো হালকা। আমি একটু চমকে তাকালাম। ও বুঝে ফেললেও কিছু বলল না, হেসে পাশ কাটিয়ে গেল। তখন কাকির দিদি বলছিল, রিতা, তুই তো ছেলেটাকে বেশ যত্নে রাখছিস, নিজের ছেলের থেকেও বেশি মনে হচ্ছে। কাকি হেসে বলল, যাকে ভালো লাগে তার জন্য কিছু করতে মন চায়। আমি বুঝে গেলাম কথাটা কার উদ্দেশ্যে বলা।
রাতে সবাই গল্পে ব্যস্ত, আর আমি ও কাকি রান্নাঘরে থালা বাসন গুছাচ্ছিলাম। হঠাৎ একটা গ্লাসে ওর আঙুল কেটে গেল হালকা। আমি বললাম, দাঁড়া, আমি দেখে দিচ্ছি। ও বলল, তুই একটু বেশি ভাবিস, তেমন কিছু হয়নি। আমি ওর আঙুল চেপে ধরে রুমালে মুড়ে দিলাম। কাছে গিয়ে আলতো গলায় বললাম, যার গায়ে লাগে না তার চোখে পানি আসে কেন? কাকি আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর ধীরে বলল, তুই থাকলে সব ব্যথাই যেন মিষ্টি লাগে। রাত প্রায় 12টা, অতিথিরা ঘুমিয়ে পড়েছে। চারপাশ নিস্তব্ধ, দূরে ঝড়ের আওয়াজ। আচমকা বৃষ্টি শুরু হলো। আমি বিছানায় শুয়ে আছি, কিন্তু ঘুম আসছে না। হঠাৎ দেখি কাকির ঘরের আলো জ্বলছে। দরজার ফাঁক দিয়ে আলো বাইরে পড়ছে। আমি আস্তে পা ফেলে কাকির ঘরের সামনে এলাম। ভেতরে হালকা হাঁটার শব্দ। জানালার পর্দা বাতাসে নড়ছে। কাকি জানালার দিকে তাকিয়ে বলল, কে? আমি বললাম, আমি। এই বৃষ্টিতে ঘুম আসছে না। কাকি একটু চুপ করে বলল, ভেতরে আয়, জানালাটা বন্ধ করে দে। আমি ভেতরে ঢুকে জানালা বন্ধ করে ওর দিকে তাকালাম। কাকি বালিশে হেলান দিয়ে বসে আছে, কাঁধে হালকা চাদর চাপা, চোখে ক্লান্তি, কিন্তু মুখে এক শান্ত প্রশান্তি। আমি বললাম, তুই তো আজকাল খুব চুপ হয়ে গেছিস। ও বলল, সব কথা মুখে বলা যায় না রে, কিছু অনুভব শুধু চোখেই বোঝাতে হয়। আমি ওর পাশে বসে পড়লাম, আলতো করে ওর হাত ধরলাম। ও কিছু বলল না, শুধু চোখ বন্ধ করল। তারপর হঠাৎ বলল, তুই যখন এলি আমি তোকে চিনতেই পারিনি। এখন তুই অনেক পরিণত, অনেক বুঝিস। আর আমি জানি না কেন তোর সামনে নিজেকে একটু অন্যরকম লাগে। আমি ধীরে বললাম, তুই আমার সেই শূন্য জায়গায় এসে দাঁড়িয়েছিস যেখানে কেউ কখনো ছিল না। ওর চোখে অশ্রু জমে উঠল, কিন্তু মুখে একটা মিষ্টি হাসি ফুটে রইল। বলল, কাকা যত ভালোই হোক, আমার ভেতরের এই দিকটা কেউ বোঝেনি, তুই বোঝিস। বৃষ্টির শব্দ তখন জানালায় টুপটাপ, ঘরের বাতাসে রান্না আর নারকেল তেলের গন্ধ। কাকি আমার কাঁধে মাথা রাখল, আমি ওর চুলে হাত বুলিয়ে দিলাম। তুই কবে যাবি? কাকি ফিসফিস করে জিজ্ঞেস করল। আমি বললাম, যখন তুই বলবি আমি থাকব। ও বলল, তুই থাকিস তো পাশে, আজ কেমন যেন মন খারাপ লাগছে। আমি কোনো কথা বললাম না। কাকি ধীরে দরজাটা টেনে দিল। বাইরে ঝড়ের গর্জন আমাদের নিঃশব্দতা ঢেকে দিচ্ছিল।